আজ আমরা দেখতে চলেছি 2010 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো ফ্রোজেন ওয়ার্ল্ড। এটি মূলত একটি সার্ভাইভাল ডিজাস্টার মুভি, যেখানে হঠাৎ করে পৃথিবীর তাপমাত্রা একদমই নিচে নেমে যায় আর পৃথিবীতে এমন এক ভয়ানক বাতাস চলে আসে যেটা সংস্পর্শে এলে যে কোনো কিছুই মুহূর্তের মধ্যেই বরফে পরিণত হয়ে যায়। রাস্তাঘাট, ঘরবাড়ি, এমনকি মানুষ পর্যন্ত মুহূর্তের মধ্যেই বরফে জমে যায়। আর এই বাতাসের গতি এত পরিমাণ দ্রুত যে মানুষ কোনো কিছু বুঝে ওঠার আগে এটা সবাইকে বরফে পরিণত করে ফেলে, যার ফলে শত শত মানুষের মৃত্যু হতে থাকে। এখন পৃথিবীর এমন ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করে মানুষকে পৃথিবীতে টিকে থাকতে পারবে, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক বরফে আচ্ছন্ন এক পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় বরফে আচ্ছন্ন একটি জায়গাকে দেখিয়ে, যেখানে আমাদেরকে বলা হচ্ছিল আমরা সকলেই বিশ্বাস করি যে পৃথিবীর সবচাইতে শীতলতম অংশটি উত্তর কিংবা দক্ষিণ মেরুতে অবস্থিত, কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। আসলে সেই জায়গাটি আমাদের পৃথিবী থেকে ঠিক ৩৫ মাইল উপরে অবস্থিত, আর সেখানে তাপমাত্রা -140 ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যায়। আর এখানকার এই শীতলতা পৃথিবীতে ছড়িয়ে পড়তে কিন্তু মোটেও সময় লাগত না, যদি বায়ুমণ্ডলে অবস্থিত ওজোন স্তর আমাদেরকে রক্ষা না করত। এরপর আমরা জ্যাক নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। জ্যাক ছিল অস্ট্রেলিয়ার একজন নামিদামি গবেষক। সে সেখানকার আন্তর্জাতিক জলবায়ু গবেষণা সংস্থাতে কাজ করে, যে কিনা অস্ট্রেলিয়ার ৫০০ মাইল দক্ষিণে নর্থস্টার নামক একটি রিসার্চ শিপে রয়েছে। তো জ্যাক এখানে অ্যালেক্সের সঙ্গে সূর্যগ্রহণ সম্পর্কে আলোচনা করছিল, কারণ সূর্যগ্রহণের ফলে পৃথিবীর ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছিল, যেটা মোটেও কোনো ভালো বিষয় ছিল না। এদিকে বিজ্ঞানীরা যখন বায়ুমণ্ডলের সমস্ত বিষয়গুলো চেক করছিল, তখন তারা দেখতে পায় যে বায়ুমণ্ডলের একটি স্তরের তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়েছে। তবে বিষয়টিতে তারা খুব একটা গুরুত্ব দেয় না। এবার আমরা মহাকাশ থেকে পৃথিবীর একটি দৃশ্য দেখতে পাই, যেখানে একটি সমুদ্রের মধ্যে কিছু একটা ঘটছে। এদিকে এমন সময় জ্যাককে তার ওয়াইফ অ্যামা ফোন করে। অ্যামা এখানে জ্যাককে বলে, কি ব্যাপার, তোমার সেই কখন আসার কথা ছিল? তাহলে তুমি এখনো আসছো না কেন? আমি আমাদের আইনজীবীর সাথে বসে আছি, যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো। তোমার সঙ্গে আমার সম্পর্ক রাখতে এক মুহূর্তও ইচ্ছে করছে না। আসলে আজকে অ্যামা এবং জ্যাকের ডিভোর্স হওয়ার কথা, তাই অ্যামা আইনজীবীর সঙ্গে বসে জ্যাকের জন্য অপেক্ষা করছে। কিন্তু জ্যাক তার গবেষণার কাজে এতটাই ব্যস্ত ছিল যে সে অলরেডি ২০ মিনিট দেরি করে ফেলেছে। তাই সে তখন দ্রুত তাদের কাছে চলে যায় আর তাদের সঙ্গে ডিভোর্সের ব্যাপারে কথা বলতে থাকে। অন্যদিকে আমরা আবারও সেই সমুদ্রের অবস্থা দেখতে পাই, যেটা আস্তে আস্তে অনেক বড় আকার ধারণ করছে। এদিকে ওজোন স্তর থেকে অনেকগুলো বাষ্প নিচের দিকে নেমে আসছে। অন্যদিকে আমরা সেই নর্থস্টার শিপটিকে দেখতে পাই, যেখানে জ্যাকের বন্ধু অ্যালেক্স রয়েছে। তো অ্যালেক্স এখানে তাদের তাপমাত্রার গ্রাফটির দিকে লক্ষ্য করলে দেখতে পায় যে হঠাৎ করে এখানকার তাপমাত্রা একদমই নিচে নেমে এসেছে। আর আজকেই প্রথমবারের মতো এই জায়গাটির তাপমাত্রা এতটা নিচে নেমে এসেছে। এদিকে অ্যালেক্স সামনে তাকালে দেখতে পায় যে কুয়াশার মতো ঘন বাষ্প তাদের জাহাজের দিকে এগিয়ে আসছে, যেটা অনেকটাই বাতাসের মতো ছিল। তো দেখতে দেখতে এই বাতাসটি তাদের জাহাজের একদম উপর দিয়ে চলে যায়, যার ফলে দেখা যায় যে যা কিছু এই বাতাসটির সংস্পর্শে আসছে সেটাই মুহূর্তের মধ্যেই বরফে পরিণত হয়ে যাচ্ছে। মানুষ থেকে শুরু করে জাহাজ, চেয়ার, টেবিল সহ সবকিছু। এরপর দেখা যায় অ্যালেক্স সহ জাহাজে যতগুলো মানুষ ছিল সেই সমস্ত মানুষই এই ভয়ানক বাতাসের সংস্পর্শে চলে এসেছে। এতে করে সকলেই এখানে মুহূর্তের মধ্যে বরফে জমে মারা যায়। আর এই বাতাসটি আস্তে আস্তে শহরের দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে আমরা জ্যাক এবং অ্যামাকে দেখতে পাই। জ্যাক এখানে আমাকে বোঝানোর চেষ্টা করছিল যাতে করে অ্যামা তাকে ডিভোর্স না দেয়। আসলে অ্যামা এবং জ্যাক কিন্তু একে অপরকে এখনো অনেক ভালোবাসে, তবে জ্যাক সবসময় তার গবেষণার কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে, যার ফলে সে তার পরিবারকে খুব একটা সময় দিতে পারে না। আর এই বিষয়টি অ্যামা বহু বছর ধরে সহ্য করেছে, তাই এখন আর সে জ্যাকের সঙ্গে থাকতে চাইছিল না। কিন্তু জ্যাক এখানে তাকে বলে, আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু আমার দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে, তাই না? এবার আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি আমাদের মধ্যকার সবকিছু ঠিক করে ফেলব। তুমি দয়া করে আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি আমা। অন্যদিকে আমরা নাওমি নামক একটি মেয়েকে দেখতে পাই। নাওমি ছিল জ্যাক এবং অ্যামার মেয়ে, আর আজকে হলো নাওমির ১৬তম জন্মদিন। কিন্তু তার বাবা জ্যাক এই কথা একদমই ভুলে গিয়েছে, তাই নাওমি তার বাবার উপর খুবই রেগেছিল। আসলে জ্যাকের জীবনে এখন কোনো কিছুই ভালো যাচ্ছিল না। একদিকে তার ওয়াইফ রেগে আছে, আর অন্যদিকে রেগে আছে তার মেয়ে। তবে জ্যাক সকল দিকটাই সামলানোর চেষ্টা করছিল। এবার পরের দিন সকালে জ্যাক একটি জরুরি কল পায়, আর সে এখানে জানতে পারে যে গতকাল নর্থস্টার শিপে যতজন লোক ছিল, অর্থাৎ অ্যালেক্স সহ সমস্ত মানুষ মারা গিয়েছে। একথা শুনে জ্যাক একদম শক হয়ে যায়, কারণ গতকালই তো সে অ্যালেক্সের সঙ্গে কথা বলেছিল।
তাহলে এমন ঘটনা কিভাবে ঘটল? তাই জ্যাক তখন বিষয়টি তদন্ত করার জন্য সে তার সহকর্মী জোকে নিয়ে সেই জায়গাতে চলে যায়। আর সেখানে গিয়ে তারা দেখতে পায় যে সেই শিপটি বীচের কাছে ভেসে রয়েছে। জ্যাক তখন তার সহকর্মী জোকে নিয়ে ছুটে যায় সেখানে। আর তারা শিপের অবস্থা দেখে একদম অবাক হয়ে যায়। তারা দেখতে পায় যে শিপ থেকে একের পর এক লাশ নামানো হচ্ছে। আর উদ্ধারকারী কর্মকর্তা ব্রান্ট তাদেরকে বলে যে তারা শিপটি থেকে প্রায় 15টি লাশ পেয়েছে, কিন্তু এরা সবাই কিভাবে মারা গিয়েছে এটা তারা কেউই বলতে পারছে না। তবে লাশগুলো দেখে এটা আন্দাজ করা যাচ্ছিল যে তাদের শরীরের প্রায় সমস্ত কোষগুলো ড্যামেজ হয়ে গিয়েছে। আর পোস্টমর্টেম রিপোর্ট এলেই তারা বুঝতে পারবে যে আসলে তাদের সঙ্গে কি ঘটেছিল। এবার জ্যাক এখানে ব্রান্টকে বলে যে তারা শিপটির ভেতরে যেতে চায়, তারা একটু তদন্ত করে দেখতে চায়, কারণ ভেতরে হয়তো এমন কিছু থাকতে পারে যেটা থেকে বোঝা যাবে যে শিপটির সঙ্গে আসলে কি ঘটেছিল। এবার জ্যাক, জো এবং ব্রান্ট তারা 3জন মিলে শিপটির ভেতরে চলে যায়। আর ভেতরে এসেই তারা দেখতে পায় যে এখানকার সবকিছুই ভেজা এবং খুবই ঠান্ডা, আর ফ্লোরটা একদম স্যাঁতসেঁতে হয়ে আছে। এরপর জ্যাক সেখানে তাদের লিডার ওয়াল্টারকে ফোন করে, আর সে ওয়াল্টারকে এখানকার সমস্ত পরিস্থিতির ব্যাপারে জানায়। এমন অদ্ভুত ঘটনা শুনতে পেয়ে ওয়াল্টার বেশ অবাক হয়, কারণ হঠাৎ করেই এতগুলো মানুষ কিভাবে মারা যেতে পারে। সে প্রথমে ভাবছিল জাহাজটি হয়তো পানিতে ডুবে গিয়েছে, কিন্তু জাহাজটি পানিতে ডুবে গেলে সেটা আবার কে তুলেছিল? জ্যাক তখন বলে না না, জাহাজটি ডুবে যায়নি, তবে কিছু একটা তো হয়েছে। কিন্তু ওয়াল্টার এখানে খুবই চিন্তিত ছিল যে মৃত্যুর কারণটা যদি জানাই না যায় তাহলে মৃতদের পরিবারকে তারা মৃত্যুর কারণটা কী বা বলবে। তাই জ্যাক তখন তাকে বলে আপনি কোনো চিন্তা করবেন না, পোস্টমর্টেম রিপোর্ট এলেই জানা যাবে যে আসলে মৃত্যুর কারণটা কি। সে জ্যাককে বলে যে জ্যাক যেন এখন অ্যালেক্সের লগবুকটি খুলে দেখে, সেখানে হয়তো কোনো তথ্য পাওয়া যেতে পারে। জ্যাক তাকে বলে যে তারা অলরেডি লগবুকটিকে খুলেছে, আর তারা সেখানে অ্যালেক্সের একটি হার্ড ড্রাইভও পেয়েছে, কিন্তু হার্ড ড্রাইভটি এতটাই ভিজে গিয়েছে তারা নিশ্চিত নয় যে এটা সঠিকভাবে কাজ করবে কিনা। তারপরও তারা হার্ড ড্রাইভটি চেক করতে থাকে, আর সেই হার্ড ড্রাইভের মাধ্যমেই তারা জানতে পারে যে পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরে একটি ফাটল ছিল। কিন্তু যেহেতু হার্ড ড্রাইভটি পানিতে একদম ভিজে গিয়েছে তাই এর চাইতে বেশি কিছু আর এখানে জানা যায় না। এদিকে এই সমস্ত ঘটনায় জো ভীষণ ভেঙে পড়েছে। সে এখানে কাঁদতে কাঁদতে বলে যে 2 দিন আগে সে অ্যালেক্সের সঙ্গে কথা বলেছে, আর অ্যালেক্স আজ তাদের মাঝে নেই। সেটা বিশ্বাসই করতে পারছে না। আর তারা ফিরে আসে তাদের হেডকোয়ার্টারে। তবে তারা তাদের সঙ্গে লগবুকটি নিয়ে এসেছিল, তাই তারা লগবুকটিকে পরীক্ষা করে দেখার চেষ্টা করে। এখানে দেখা যায় যে বেশিরভাগ ডাটাই নষ্ট হয়ে গিয়েছে, শুধুমাত্র একটি ফাইল রয়েছে। এরপর ফাইলটি ওপেন করলে কিছুটা অংশ দেখা যায়, আর সঙ্গে সঙ্গে সেটা উধাও হয়ে যায়। তো জ্যাক এই ফাইলটিতে ওজোন লেয়ারের মতো কিছু একটা দেখতে পেয়েছে। এবার বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য তার এই ফাইলটিকে অন্য একটি ডিভাইসে পাঠানোর চেষ্টা করে। আর ঠিক এমন সময় তার কাছে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে একটি কল আসে। আসলে এই ফোনটি তাকে করেছে তার ওয়াইফ অ্যামা। অ্যামা আসলে পেশায় একজন ডক্টর, সে মূলত ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করে। তো অ্যামা এখানে জ্যাককে তাড়াতাড়ি করে হসপিটালে আসতে বলে, কারণ সে অ্যালেক্সের পোস্টমর্টেম করেছে, আর সে জ্যাককে কিছু দেখাতে চায়, যার ফলে জ্যাক সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়। এবার আমরা সিডনিতে অবস্থিত ইমার্জেন্সি রেসপন্স সেন্টারের দৃশ্য দেখতে পাই। এখানে থাকা বিজ্ঞানীদের কাছেও মনে হচ্ছিল যে ওজোন লেয়ারে কিছু একটা গড়বড় হয়েছে। তবে তারা সাউথের আবহাওয়া পরীক্ষা করে দেখতে পায় যে সেখানে সবকিছু ঠিকঠাকই আছে। তাই তারা ভাবে এটা হয়তো সাময়িক কোনো আবহাওয়ার পরিবর্তন, আর এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। তাই বিষয়টিকে তারা তেমন একটা পাত্তা না দিয়ে তারা তাদের অন্য কাজে চলে যায়। কিন্তু এটাই ছিল তাদের সবচাইতে বড় ভুল। এদিকে আমরা অ্যামার অফিসে অ্যামা এবং জ্যাককে দেখতে পাই। অ্যামা এখানে জ্যাককে বলে যে সে জ্যাকের সহকর্মীদের মৃত্যুর কারণটা জানতে পেরেছে। আসলে তারা সবাই মারা গিয়েছে একটি বরফের ক্রিস্টাল ফাটার কারণে। আর বরফের ক্রিস্টাল বলা হয় সেই বাতাসটিকে যেটা মুহূর্তের মধ্যেই সবকিছু জমিয়ে দেয়। তো একথা শুনে জ্যাক একদম অবাক হয়ে যায়, কারণ শিপের মধ্যে বরফের ক্রিস্টাল কোথা থেকে এলো। এবার অ্যামা তাকে অদ্ভুত কিছু দেখাতে চায়। সে জ্যাককে মৃতদের কোষের একটি ছবি দেখায়। এই কোষগুলো যেই তাপমাত্রায় জমে গিয়েছে সেই তাপমাত্রা হলো -80 ডিগ্রির নিচে। আর এটা এতটাই ঠান্ডা ছিল যে তাদের সাথে কি হচ্ছে সেটা বোঝার আগেই তারা সবাই মারা গিয়েছে। এবার জ্যাক জিজ্ঞাসা করে যে অ্যামা তাকে তাদের মৃত্যুর সঠিক সময়টা বলতে পারবে কিনা। অ্যামা বলে খুব সম্ভবত তারা শুক্রবার মারা গিয়েছে, অর্থাৎ আজ থেকে প্রায় 72 ঘন্টা আগে। এরপর ঠিক এমন সময় জ্যাককে জো ফোন করে, আর সে তাকে বলে যে ন্যাশনাল ফোরকাস্ট থেকেও কোঅর্ডিনেশন পাঠানো হয়েছে, যাতে করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার সমস্ত বিস্তারিত তথ্য তাদেরকে জমা দিতে পারি। এরপর জ্যাক তাকে বলে যে তারা যা পেয়েছে অর্থাৎ ওই হার্ড ড্রাইভের সাথে কোঅর্ডিনেশন মিলিয়ে দেখতে। এবারের কিছুক্ষণ পরেই আবারও জ্যাককে তাদের লিডার ওয়াল্টার ফোন করে, আর সে তার কাছে জানতে চায় যে এই ঘটনার ব্যাপারে নতুন কোনো আপডেট আছে কিনা।
জ্যাক তখন ওয়াল্টারকে পোস্টমর্টেমের সমস্ত রিপোর্টের কথা জানায়। এমনকি সে তাকে বলে যে বরফের ক্রিস্টালের কারণেই তাদের মৃত্যু ঘটেছে। আসলে সূর্যগ্রহণের কারণে ওজোন স্তরে অনেক বড় একটি সমস্যা দেখা দিয়েছে। পৃথিবীর মেসোফিয়ার হঠাৎ করে একদমই ভেঙে গিয়েছে, যার কারণে ওজোন লেয়ার নিচে নেমে এসে এই দুর্ঘটনা ঘটিয়েছে। এবার ওয়াল্টার জানতে চায় যে এর তাপমাত্রা কত। জ্যাক তখন তাকে জানায় ওজোন স্তরের তাপমাত্রা থাকে প্রায় -140°C, আর নিচে নামতে নামতে এই তাপমাত্রা একদমই অর্ধেক হয়ে যায়। কিন্তু ওই অর্ধেক তাপমাত্রায় এত পরিমাণ ঠান্ডা থাকে যে সেটাই মুহূর্তের মধ্যে সবকিছুকে জমিয়ে দিতে পারে, যার কারণে মানুষের সঙ্গে সঙ্গে পুরোপুরিভাবে জমে গিয়ে মারা যায়। কিন্তু ওয়াল্টার বলে এসব কিছুতে এখনও প্রমাণ হয়নি। জো তখন তাকে বলে যে ন্যাশনাল ওয়েদার ফোরকাস্টের সঙ্গে তাদের ধারণা একদমই মিলে গিয়েছে, এখন শুধুমাত্র এই বিষয়টি টেস্ট করে প্রমাণ করার পালা। কিন্তু ওয়াল্টার বলে কোনো প্রমাণ ছাড়া তারা এখনই যেন সাধারণ মানুষকে এসব কিছু না জানায়, এতে করে অনেক বড় বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তাই তারা যেন প্রথমে এই বিষয়টির প্রমাণ বের করে। এরপর ওয়াল্টার জ্যাককে বলে যে জ্যাক যেন দ্রুত শিপ থেকে পাওয়া ডেটাগুলো বের করার চেষ্টা করে। আর এসব ব্যাপারে খোঁজ খবর করার জন্য জ্যাক আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে। এবার জ্যাক এখানে বলে যে তাদের উপর অনেক বড় বিপদ আসতে চলেছে, তাই ওজোন লেয়ারের খোঁজ খবর রাখার জন্য তাদের মিলিটারি স্যাটেলাইটের ব্যবহার করতে হবে। কিন্তু তারা কখনোই মিলিটারি স্যাটেলাইট ব্যবহারের অনুমতি পাবে না। তাই জ্যাক তখন অবৈধভাবে মিলিটারি স্যাটেলাইট হ্যাক করে ফেলে, আর সে সেখান থেকে অনেকগুলো তথ্য নিয়ে নেয়। এরপর জ্যাক চলে যায় ব্রান্ডের সাথে দেখা করতে, যে কিনা জাহাজ উদ্ধারের কাজ করেছিল। আর সেখানে যাওয়ার পর জ্যাক যখন ব্রান্ডকে সবকিছু খুলে বলে, তখন ব্রান্ড জ্যাককে বলে যে জ্যাক যেমনটা ভাবছে তেমন নাও হতে পারে। এমনও তো হতে পারে যে কোনো কেমিক্যাল লিক হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু জ্যাক ব্রান্ডের সঙ্গে একমত হয় না। সে তাকে বলে যে কোনো কেমিক্যালের কারণে মানুষ এভাবে জমে মারা যেতে পারে না। সে ওজোন স্তরের ব্যাপারে যেটা ধারণা করেছে সেটাই হয়েছে, আর সে ব্রান্ডের কাছে এ কারণেই এসেছে যে ব্রান্ড যেন এই ব্যাপারে সকলকে জানিয়ে দেয়, যাতে করে সাধারণ মানুষ এই ব্যাপারটি নিয়ে সাবধান হয়ে যেতে পারে। তা না হলে যদি কোনো মতে তাদের শহরে এই বরফের ক্রিস্টাল চলে আসে, তাহলে কিন্তু সবাই মারা যাবে। কিন্তু ব্রান্ড এখানে জ্যাকের কথা কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না, কারণ এই ধরনের ঘটনা পৃথিবীতে কোনোদিনও ঘটেনি। আর তাছাড়া এই ঘটনার বৈজ্ঞানিক প্রমাণ না পাওয়া পর্যন্ত সে কিছুই করতে পারবে না। সে তো চাইলেই আর কোনো অনুমান করা তথ্য মানুষকে জানিয়ে দিতে পারে না। জ্যাক এতে খুবই বিরক্ত হয়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ জ্যাক তো এটা খুব ভালো করেই জানত যে সে যেটা ধারণা করছে সেটাই হয়েছে, কারণ সে নিজেও তো একজন বিজ্ঞানী। তাই জ্যাক এখানে মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে পুরো পৃথিবীর মানুষকে না বাঁচাতে পারলেও তার পরিবারকে সে নিশ্চয়ই বাঁচাবে, কারণ প্রমাণ ছাড়া তার কথা যেহেতু কেউ বিশ্বাসই করবে না, সেহেতু তার এখন কিছুই করার ছিল না। আর এই বিষয়টি প্রমাণ করতে হলেও অনেক সময়ের প্রয়োজন, যে সময়টা এখন তাদের হাতে নেই। তাই জ্যাক তখন তাড়াতাড়ি করে তার ওয়াইফ আমাকে ফোন করে। সে এখানে আমাকে সমস্ত বিষয়গুলো খুলে বলে। এরপর সে আমাকে তার ল্যাবে এসে তার সঙ্গে দেখা করতে বলে, আর সাথে করে আমার বাবা মাকেও নিয়ে আসতে বলে। এবার কথা বলা শেষ হলে জ্যাক সোজা চলে যায় নাওমির স্কুলে, কারণ এ সময় নাওমি স্কুলে থাকে। কিন্তু সেখানে যাওয়ার পর জ্যাক দেখতে পায় যে নাওমি আজ স্কুলে নেই। জ্যাক জানতে পারে যে নাওমি তার বন্ধুদের সঙ্গে বিচে ঘুরতে গিয়েছে। তাই সে তখন তাড়াতাড়ি করে বিচের দিকে তার গাড়ি ঘোরায়, আর সে বিচের দিকে যেতে শুরু করে। কিন্তু এমন সময় জ্যাককে তার অ্যাসিস্ট্যান্ট জো ফোন করে, আর সে তাকে জানায় যে ইমার্জেন্সি সেক্টর থেকে খবর এসেছে তাদের শহরের রান্ডো বিচের দিকে দুর্যোগ আসতে চলেছে, যেটা মাত্র 1 ঘন্টার মধ্যেই সেখানে এসে পৌঁছবে। ধারণা করা হচ্ছে সেখানে হয়তো বরফের ক্রিস্টাল আসতে চলেছে। একথা শুনে জ্যাক খুবই ভয় পেয়ে যায়, কারণ রান্ডো হলো সেই বিচ যেখানে এখন নাওমি রয়েছে, আর জ্যাকের সেখানে পৌঁছতেই প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। তাই জ্যাক কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু মেয়েকে বাঁচানোর জন্য তো তাকে যেতেই হবে। এদিকে আমা তার মা বাবাকে ফোন দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু এদিকে জ্যাক এখানে আমাকে ফোন দিয়েই যাচ্ছিল, তবে আমা ফোনটি রিসিভ করে না। অন্যদিকে আমরা সেই বিচের কাছে নাওমি এবং তার বন্ধুদেরকে দেখতে পাই। নাওমির 2 জন বন্ধু সমুদ্রে নেমে যায় সার্ফিং করার জন্য, আর নাওমি তীরে দাঁড়িয়ে তাদেরকে দেখতে থাকে। কিন্তু হঠাৎ করেই নাওমির ছেলে বন্ধুটি বলে যে আজকে সমুদ্রের পানি ভীষণ ঠান্ডা। সে আগেও অনেকবার এই সমুদ্রে সার্ফিং করার জন্য এসেছে, কিন্তু এখানকার পানি কখনো এতটা ঠান্ডা ছিল না। এদিকে ঠিক তখনই নাওমি লক্ষ্য করে যে অদ্ভুত ধোঁয়ার মতো কিছু একটা তীরের দিকে এগিয়ে আসছে। নাওমি বুঝতে পারে না এটা ঠিক কি। সে বিষয়টিকে এনজয় করতে থাকে, এমনকি সে মজা করার জন্য ছবি তুলতে থাকে। আর ঠিক এমন সময় সেখানে চলে আসে জ্যাক। জ্যাক চিৎকার করে তার মেয়েকে ডাকতে থাকে, আর সে নাওমিকে জানায় যে এই ধোঁয়াটি হলো বরফের ক্রিস্টাল, যেটা কোনো মতে মানুষের সংস্পর্শে আসলে মানুষ বরফে জমে মারা যায়। একথা শুনে নাওমি অনেক ভয় পেয়ে যায়। এরপর নাওমি এবং জ্যাক তার সেই 2 জন বন্ধুকে ডাকতে থাকে, কিন্তু তাদের কাছ থেকে অনেকটাই দূরে থাকার কারণে
সেই ছেলে দুটো কিছুই শুনতে পাচ্ছিল না। তবে বেশ কিছুক্ষণ পরে তারা বিষয়টি বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। তাই মুহূর্তের মধ্যে তারাও সেই বাতাসের সংস্পর্শে চলে আসে, যার ফলে বরফে জমে গিয়ে সঙ্গে সঙ্গেই তারা মারা যায়। এদিকে জ্যাক তার মেয়ে নাওমিকে নিয়ে কোনো মতে দৌড়ে গিয়ে তাদের গাড়িতে উঠে পড়ে, আর জ্যাক সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করে দেয়। কিছু দূর যাওয়ার পর জ্যাক ব্রানকে ফোন করে, আর সে ব্রানকে বলে যে বরফের ক্রিস্টাল রান বিচে চলে এসেছে, এমনকি এতে করে দুটো ছেলের প্রাণ চলে গিয়েছে। তাই ব্রান যেন তার কথা বিশ্বাস করে। এসব কথা শুনে ব্রান এবার জ্যাকের কথাটি সিরিয়াসলি নেয়। সে বুঝতে পারে যে আসলে অনেক বড় বিপদ আসতে চলেছে, তাই যা করার এখনই করতে হবে। এদিকে সেই বরফের ক্রিস্টাল তাদের অনেক কাছাকাছি চলে এসেছিল, যার কারণে জ্যাক ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে। আর এসব কিছু দেখে নাওমি অনেক ভয় পাচ্ছিল। সে প্রচণ্ড ভয়ে কাঁদতে শুরু করে, আর জ্যাককে জিজ্ঞাসা করে, বাবা, আমরা কি মারা যাব? কিন্তু জ্যাক তার মেয়েকে ভরসা দেওয়ার চেষ্টা করে। সে বলে যে যেভাবেই হোক সে নাওমিকে বাঁচাবে, তাই নাওমি যেন একদমই ভয় না পায়। এরপর তারা কোনো মতে চলে আসে তাদের শহরের দিকে। অন্যদিকে আমরা এমাকে দেখতে পাই। এমা তার মা বাবাকে ফোনে না পেয়ে সোজা তাদের বাড়িতে চলে যায়, আর সে তার মা বাবাকে সমস্ত কিছু খুলে বলে যে আস্তে আস্তে তাদের শহরের দিকে বরফের ক্রিস্টাল আসছে, যেটা মানুষকে পুরোপুরি বরফে জমিয়ে দিয়ে মেরে ফেলছে। কিন্তু তারা এখানে আমার কথার উপর ভরসা করতে পারে না, কারণ এটা ছিল জ্যাকের ধারণা। এরপর ঠিক এমন সময় আমাকে জ্যাক ফোন করে, আর সে আমাকে বলে যে সে যেন তার মা বাবাকে নিয়ে বাড়িতেই থাকে, কারণ তারা চাইলেও এখন আর সময় মতো বের হতে পারবে না। বরফের ক্রিস্টাল তাদের শহরের অনেকটাই কাছে চলে এসেছে, যে কোনো সময় এটা পুরো শহরে ছড়িয়ে পড়তে পারে। তাই আমা যেন তাদের বাড়ির ভেতরেই নিজেদেরকে গরম রাখার ব্যবস্থা করে, আর সে তার মেয়ে নাওমিকে নিয়ে চলে যাবে তার ল্যাবে। অন্যদিকে আমরা ব্রানকে দেখতে পাই। ব্রান তার নিউজ অফিসে ফোন করে দুর্যোগের খবর দিয়ে দেয়, যাতে করে নিউজ চ্যানেলগুলোর মাধ্যমে পুরো দেশের মানুষকে বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়। এবার ব্রান্ডের বস সবাইকে বিষয়টি জানিয়ে দিলে মুহূর্তের মধ্যেই প্রত্যেকটি নিউজ চ্যানেলে চলতে থাকে এই দুর্যোগের খবর। সাধারণ মানুষেরা এতে অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা ফিলাডেলফিয়ার একটি দৃশ্য দেখতে পাই, যেখানে জ্যাকদের লিডার ওয়াল্টারের সহকর্মী তাকে বলে যে এই দুর্যোগ কমিটিতে জ্যাককে রাখার জন্য। কিন্তু ওয়াল্টার আসলে জ্যাকের উপর সন্তুষ্ট ছিল না, কারণ জ্যাকের নাকি তার কাজে ফাঁকি দেওয়ার অনেক রেকর্ড রয়েছে, তাই সেই দুর্যোগ কমিটিতে জ্যাককে রাখতে চায় না। অন্যদিকে আমরা জ্যাকের সহকর্মী জোকে দেখতে পাই, যে এখানে লগবুকে থাকা ওজোন লেয়ারের ব্যাপারটিকে খুঁজে বের করতে পেরেছে। আর এই বিষয়টি জ্যাক জানতে পেরে জোকে বলে যে জো যেন এই সমস্ত তথ্যগুলো ওয়াল্টারের কাছে পাঠিয়ে দেয়। অন্যদিকে পুরো শহরে হইচই শুরু হয়ে গিয়েছে। সবাই এই দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে উষ্ণ রাখার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। এদিকে দেখতে দেখতেই ধীরে ধীরে বরফের ক্রিস্টাল শহরের দিকে এগিয়ে আসে, আর এরপর এটা এতটাই দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে যে মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গাতে মানুষ জমে গিয়ে মারা যাচ্ছিল। কোনো মানুষই নিজেদেরকে সরানোর সময়টুকুও পাচ্ছিল না। ঘরবাড়ি, রাস্তাঘাট, শপিং মল, এমনকি বিভিন্ন বারও একদম বরফে জমে যায়, আর বাড়ির ভেতরে থাকা মানুষেরাও জমে যায়। এদিকে আমা তাদের বাড়িতে তার বাবা মাকে নিয়ে বসে টিভি দেখছিল, আর প্রত্যেকটি নিউজ চ্যানেলেই বরফের ক্রিস্টালের ব্যাপারে কথা বলা হচ্ছিল। এমনকি দেখানো হচ্ছিল যে কতজন মানুষ এই বরফের ক্রিস্টালের কারণে মারা গিয়েছে। এই সমস্ত নিউজ দেখে আমার মা বাবা বুঝতে পারে যে জ্যাক আসলে তাদেরকে কত বড় সত্যি কথাটা বলেছে। খবরে তারা আরও দেখতে পায় যে তাদের শহরের অনেক জায়গাতে বিপর্যয় ঘটেছে। কিছু কিছু শহর তো এমনভাবে জমে গিয়েছে যে বরফের ক্রিস্টাল চলে যাওয়ার পরও সেখানে কোনো রিপোর্টার পৌঁছতে পারছে না। অন্যদিকে জ্যাক এবং নাওমি এখনও তাদের গাড়িতেই ছিল। জ্যাক আসলে তার মেয়েকে নিয়ে তার ল্যাবের দিকে যাচ্ছে, কিন্তু ততক্ষণে বরফের ক্রিস্টাল তাদের পিছু পিছু চলে আসে। জ্যাক দ্রুত গাড়ি চালিয়ে কোনোমতে গাড়িটিকে তাদের ল্যাবের সামনে নিয়ে আসে। এদিকে ল্যাবের ভেতর জো একাই ছিল, আর জ্যাকদেরকে দেখতে পেয়ে সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। জ্যাক তার মেয়েকে নিয়ে সোজা ল্যাবের ভেতরে চলে আসে, কিন্তু সঙ্গে সঙ্গে সেখানকার ইলেকট্রিসিটি চলে যায়, কারণ এই ল্যাবের জেনারেটর বিশেষভাবে তৈরি করা হয়েছে, যেটা কিনা আবহাওয়ার সাথে সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। এবার জো এখানে দেখতে পায় যে এই বরফের তাপমাত্রা প্রায় -90 ডিগ্রি সেলসিয়াস। এটা দেখে সে একদম হতবম্ব হয়ে যায়, আর নাওমি তো ব্যাপারটা বিশ্বাসই করতে পারছিল না। এদিকে জ্যাক আবারও আমার সঙ্গে যোগাযোগ করে ভুল করেও তাদেরকে বাড়ি থেকে বের হতে নিষেধ করে। নাওমিও এখানে তার মায়ের সঙ্গে কথা বলে। নাওমি তার মাকে বলে যে তার ভীষণ ভয় লাগছে, আর সবচাইতে ভয় লাগছে তো এটা ভেবে যে সে তার মাকে আর দেখতে পাবে কিনা। তবে আমা তার মেয়েকে সাহস দেওয়ার চেষ্টা করে। সে তাকে বলে একদমই ভয় না পেতে, কারণ তার বাবা তাকে যেভাবেই হোক রক্ষা করবে। কিন্তু ঠিক এমন সময় ফোনে নেটওয়ার্ক চলে যায়, যার ফলে ফোনটিও তখন কেটে যায়। আর এদিকে বরফের ক্রিস্টাল আমাদের বাড়ির কাছাকাছি চলে আসে, আর ঠিক এমন সময় আমাদের বাড়িতে কেউ একজন নক করে।
আসলে এই বরফের ক্রিস্টাল থেকে বাঁচার জন্য কেউ একজন তাদের বাড়িতে ঢুকতে চাইছিল। এমা তখন দ্রুত দরজা খুলে মেয়েটিকে কোনো মতে তাদের বাড়িতে ঢুকিয়ে নেয়। এমা দেখতে পায় যে মেয়েটির একদম ঠান্ডার প্রায় জমে যাওয়ার মতো অবস্থা, কারণ বাহিরটা অলরেডি অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু মেয়েটি এখানে আমাকে বলতে থাকে যে তার মা বাবা এবং ভাই কোথায়। আসলে হাইপোথার্মিয়ার কারণে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু এমা তাকে বলে যে সে এখানে একাই এসেছে, তার সঙ্গে আর কেউই আসেনি। মেয়েটি এতে প্রচণ্ড রকমের ভেঙে পড়ে, কারণ তার আর বুঝতে বাকি থাকে না যে তার মা বাবা এবং ভাই হয়তো বাহিরেই মারা গিয়েছে। তাই এমা এখানে তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি এমন কেন ভাবছো যে তারা মারা গিয়েছে? এমনও তো হতে পারে যে তাদেরকে কেউ বাঁচিয়ে নিয়েছে। এবার এমা এবং তার পরিবার মেয়েটিকে উষ্ণ করার ব্যবস্থা করে। আর আমার বাবা এখানে হতাশার সাথে বলে যে তারা যদি এই বিষয়টি সম্পর্কে আগেই বিশ্বাস করে নিত তাহলে আজকে তাদের এই অবস্থা হতো না। অন্যদিকে আমরা ব্রান্ডকে দেখতে পাই। ব্রান্ড তার বসের সঙ্গে যোগাযোগ করে আর সে তার বসকে জানায় যে সে এখন একটি আশ্রয় কেন্দ্রে রয়েছে, যেখানে আরও ৩০০ জন মানুষ তার সঙ্গে আছে। এবার ব্রান্ডের বস তাকে মৃত মানুষদের সংখ্যা জিজ্ঞাসা করলে ব্রান্ড তাকে জানায় যে এখন পর্যন্ত প্রায় অনেক মানুষ মারা গিয়েছে আর সময়ের সাথে সাথে মৃতদের সংখ্যা বেড়েই চলেছে। এবার দেখতে দেখতেই রাত নেমে আসে। নাওমি এখানে তার বাবাকে জিজ্ঞাসা করে যে এসব আর কতক্ষণ চলবে। তবে ব্রান্ড এখানে নাওমিকে বলে যে যতক্ষণ পর্যন্ত ওজোন লেয়ার বন্ধ করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই ঠিক হবে না। এরপর এখানে জানা যায় যে জ্যাকের কাছে ওজোন লেয়ার বন্ধের একটি পরিকল্পনা রয়েছে। তবে এই পরিকল্পনাটিতে সফল হওয়ার জন্য তাদের লিডার ওয়াল্টারের সাহায্যের প্রয়োজন। তাই জ্যাক তখন ওয়াল্টারের কাছে সাহায্য চায়, কিন্তু ওয়াল্টার তাকে বলে যে এসব কিছু করার এখন আর কোনো প্রয়োজন নেই, কারণ ইতোমধ্যেই তারা ওজোন লেয়ারের বন্ধের কাজ শুরু করে দিয়েছে। এখানে ওয়াল্টার জ্যাককে কিভাবে তারা ওজোন লেয়ার বন্ধ করবে এ বিষয়ে সমস্ত পরিকল্পনা সম্পর্কে জানায়। কিন্তু তাদের এই পরিকল্পনার কথা শুনে জ্যাক তাকে বলে যে তাদের এই বুদ্ধি কোনো কাজে আসবে না। আর্টিফিশিয়ালভাবে কিছুতেই ওজোন লেয়ার বন্ধ করা যাবে না, বরং প্রাকৃতিকভাবেই তাদেরকে ওজোন লেয়ার বন্ধ করতে হবে। ওয়াল্টার তখন বলে যে বড় বড় বিজ্ঞানীরা এই বিষয়ে পরিকল্পনা করছে আর তাদের এই পরিকল্পনাটি ইতোমধ্যেই পাশ হয়ে গিয়েছে। কিন্তু জ্যাক এখানে ওয়াল্টারকে বারবার বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে যে তারা অনেক বড় ভুল করতে চলেছে, কিন্তু ওয়াল্টার তার কথার কোনো পাত্তা না দিয়ে ফোন কেটে দেয়। জ্যাক তখন এখানে প্রচণ্ড আতঙ্কিত হয়ে বলে যে ওয়াল্টারকে সে কিছুতেই বোঝাতে পারছে না যে তাদের এই পরিকল্পনা কতটা ভুল। তাই এখন যা কিছু করার তাদেরকে ওয়াল্টারের সাহায্য ছাড়াই করতে হবে। তাদেরকে নতুন কোনো পরিকল্পনা মাফিক শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। এদিকে ওয়াল্টার তার নিজের পরিকল্পনা মতো কাজ করতে থাকে। অন্যদিকে জ্যাক তার সহকর্মী জোয়ের সঙ্গে মিলে নতুন কোনো পরিকল্পনা করতে থাকে। তো হঠাৎ করে জো এখানে দেখতে পায় যে ওজোন লেয়ারে অনেকগুলো ছিদ্র তৈরি হয়েছে আর এই ছিদ্রগুলো ওজোন লেয়ারের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ এখন শুধু তাদের দেশ অস্ট্রেলিয়াতেই নয়, বরং এটা পুরো পৃথিবীর জন্যই বিপজ্জনক। জো এবং জ্যাক এতে বেশ ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় যে সত্যি সত্যি অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশেও এই কুয়াশা দেখা যাচ্ছে, যেমন ইংল্যান্ড, জাপান, চায়না, রাশিয়া সহ আরও অনেকগুলো দেশ দেখতে দেখতেই বরফে ঢেকে যাচ্ছে। আর পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই পুরো পৃথিবী একদম জমে বরফ হয়ে যাবে। এদিকে আমরা এমাকে দেখতে পাই। এমা তার পরিবারকে নিয়ে ভীষণ চিন্তিত। এমনকি সে জ্যাক এবং তার মেয়ে নাওমিকে নিয়েও অনেক দুশ্চিন্তায় ছিল, কারণ তাদের বাড়িতে নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে সে আর চাইলেও জ্যাকের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। কিন্তু আমার মা তাকে দুশ্চিন্তা করতে নিষেধ করে আর বলে জ্যাক তো আছে, জ্যাক সবকিছু সামলে নিতে পারবে। এ সময় আবার তাদের ঘরের রেডিওতে একটি মেয়ের কণ্ঠ শুনতে পাওয়া যায়। আমার বাবা তখন সেই মেয়েটির সঙ্গে যোগাযোগ করে আর বলে যে তার আশেপাশে টিভি থাকলে সেটা যেন চালিয়ে দেয়, সে খবর শুনতে চায়। তার এলাকার সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস কাজ করা বন্ধ করে দিয়েছে। মেয়েটি তখন খবর ছেড়ে দিলে কিছুক্ষণ খবর দেখে সে অনেক ভয় পেয়ে যায়, কারণ আশেপাশের অবস্থা খুবই ভয়াবহ ছিল। তাই মেয়েটি তার মাকে সবকিছু জানাতে গেলে সঙ্গে সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। অন্যদিকে ব্র্যান্ডের বস ওয়াল্টারকে ফোন দিয়ে বলে যে তারা ওজোন লেয়ারে ওজন ভর্তি বেলুন পাঠানোর জন্য বেলুন প্রস্তুত করে ফেলেছে। কিন্তু এখন প্রধান বিষয় হচ্ছে যে তাদের দেশের ওজোন লেয়ার তো তারা ঠিক করে ফেলবে, তবে এখন তো অন্যান্য দেশের পরিস্থিতিও তাদের দেশের মতোই। তাই সেই সমস্ত দেশগুলোর কি হবে? ওয়াল্টার তখন বলে যে সেগুলো তারা পরে ব্যবস্থা করবে, আগে নিজ দেশে বিষয়টি পরীক্ষা করতে হবে। যদি কোনো মতে কাজ হয়ে যায় তখন তারা অন্যান্য দেশে জানাবে। এবার দেখা যায় কথা বলতে বলতে তাদের পুরো বিল্ডিং কুয়াশায় ঢেকে যায় আর ধীরে ধীরে সেখানে বরফের ক্রিস্টাল আসতে থাকে। এখানকার সবকিছু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যাওয়ায় সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলো কাজ করা বন্ধ করে দেয়। এবার ব্র্যান্ডের বস এখানে সবাইকে বলে যে বিল্ডিংয়ের ভেতরে তারা সবাই সুরক্ষিত আছে, তাই কেউ যেন ভয় না পেয়ে কাজ চালিয়ে যায়।
কারণ বহু মানুষ তাদের উপর ভরসা করে আছে যে নিশ্চয়ই তারা তাদের মিশনে সফল হবে। একথা শুনে সবাই এবার মনোযোগ সহকারে তাদের কাজে লেগে পড়ে। এদিকে ওয়াল্টারের সহকর্মী মহিলাটি এখানে বলে যে তার এখনও মনে হচ্ছে তাদের এই মিশনটি কমপ্লিট করার জন্য জ্যাককে ডাকা উচিত, কিন্তু ওয়াল্টার বলে যে জ্যাকের কোনো প্রয়োজন নেই, সে নিজেই এই মিশনটির সমস্ত দায়িত্ব পালন করছে আর জ্যাকের কোনো সাহায্য ছাড়াই তারা 80% কাজ সফল করে ফেলেছে। মহিলাটি তখন বলে যদি কোনো কারণে তাদের এই পরিকল্পনা ভেস্তে যায় তাহলে নতুন পরিকল্পনার জন্য জ্যাককেই প্রয়োজন হবে, কারণ জ্যাক শুরু থেকে এই বিষয়টি বুঝতে পেরেছিল আর তার কাছে নিশ্চয়ই নতুন কোনো পরিকল্পনা আছে, কিন্তু তবুও ওয়াল্টার জ্যাককে ডাকতে চায় না। এদিকে ব্রান্ডের বসের একজন লোক বেলুন লঞ্চ করার জায়গায় চলে যায় আর তারা তাদের প্রধান কাজ শুরু করে দেয়। আসলে তারা এই বেলুনের গ্যাসের মাধ্যমে ওজোন লেয়ারের ওজন বৃদ্ধি করতে চাইছিল। এদিকে ব্রান্ডের অফিস থেকে খবর পাওয়া যায় যে এখানে আর মাত্র 40 মিনিটের মধ্যেই বরফের ক্রিস্টাল চলে আসবে, কিন্তু ওজোন স্তরের কাছে গিয়ে বেলুনগুলোর উপরে কাজ করতে হলে তাদের প্রায় 1 ঘন্টার মতো সময়ের প্রয়োজন, কিন্তু এখন তাদের হাতে সেই সময়টুকুও নেই। তাই ব্র্যান্ডের বস এখানে তাদেরকে দ্রুত কাজ করতে বলে। এদিকে ওজোন স্তরে বেলুন পাঠানোর জন্য যে বিমান বাহিনীর প্লেন আর নৌবাহিনী জাহাজ তৈরি করা হয় তার প্রায় অনেকগুলোই বরফের ক্রিস্টালের পাল্লায় পড়ে যায়, এমনকি সাধারণ প্লেন এবং জাহাজও এই দুর্ঘটনায় পতিত হয়। আর এই সমস্ত পরিস্থিতি দেখতে পেয়ে ওয়াল্টারের সেই মহিলা সহকর্মী ট্যামি লুকিয়ে ফোন দেয় জ্যাককে। সে জ্যাককে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর সে জ্যাককে একটি মিলিটারি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত করে দেয় আর বলে যে সে যেভাবে পারে সেভাবেই তার পরিকল্পনা যেন বাস্তবায়ন করে। আর সেই সময় জ্যাকের ওয়াল্টারের সাহায্যের প্রয়োজন ছিল এ কারণে যে সে মিলিটারি স্যাটেলাইটের সঙ্গেই যুক্ত হতে চাইছিল। অন্যদিকে ওজোন স্তরে বেলুন সঠিক উচ্চতায় পৌঁছে গেলে সঙ্গে সঙ্গে উপরে মিসাইল পাঠানো হয়, কারণ এই মিসাইলগুলো উপরে পৌঁছে গেলে এগুলোতে বিস্ফোরণ ঘটানো হবে। এতে করে সেখানে থাকা সমস্ত বেলুনগুলো ফেটে গিয়ে গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়বে, যার কারণে ওজোন স্তরের ঘনত্ব বেড়ে যাবে আর এর মধ্যে থাকা ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। এবার মিসাইল পাঠানো হলে সবাই অধীর আগ্রহ নিয়ে বসে থাকে বিষয়টি পুরোপুরিভাবে দেখার জন্য। আর জ্যাকও এটা দেখার জন্য অপেক্ষা করছিল যে তাদের এই পরিকল্পনা সফল হয় কিনা। এবার দেখা যায় ওজোন স্তরে বেলুন ফাটানোর পর ম্যাগনেসিয়াম চারিদিকে ছড়িয়ে পড়ে। এদিকে নাওমির তার মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছিল, তাই সে কাঁদতে থাকে। তার কাছে মনে হতে থাকে যে তার বাবা বুঝি আর তার মায়ের কথা ভাবছে না, কারণ সে তার মায়ের কথা একবারও বলেনি। সে সবসময়ের মতো তার কাজ নিয়েই ব্যস্ত। এ ব্যাপারে নাওমি তার বাবার কাছে অভিযোগ করলে জ্যাক তাকে সবকিছু বুঝিয়ে বলে যে পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য তার তো কাজ করতেই হবে, তা না হলে তো তার মা সহ পৃথিবীর সবাই মারা যাবে। তাই একজন সায়েন্টিস্ট হিসেবে তার সকলের কথাই চিন্তা করা উচিত। কিন্তু নাওমি এখানে বলে যে তার কাছে মনে হয় না যে তারা কেউই আর বাঁচতে পারবে। এই বরফের ক্রিস্টাল তাদের সবাইকেই মেরে ফেলবে। কিন্তু জ্যাক বলে তুমি কোনো চিন্তা করো না, দেখে নিও আমরা সবাই বাঁচব। আমি কোনো না কোনো ব্যবস্থা করেই ছাড়ব, তোমার মায়েরও কিছু হতে দেব না। এবার দেখা যায় যে এই বেলুনগুলো উপরে পাঠানো হয়েছে সেই বেলুনগুলো কোনো না কোনো কাজে তো আসবেই, কিন্তু এই সব কিছুই ছিল জ্যাকের মিথ্যে সান্ত্বনা। দেখা যায় যে ওই বেলুনগুলো আসলে কোনো কাজেই আসেনি। ওজোন স্তরের অবস্থা একদম আগের মতোই আছে। ওয়াল্টারের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে গিয়েছে, তাই ওয়াল্টার এবার হার মানে। আর নাওমি এসব কথা শুনে বলে যে তাহলে এখন তাদের সবার তার বাবার উপরে একবার ভরসা করা উচিত। তার বাবার কাছে একটি প্ল্যান রয়েছে, যদিও সে পুরোপুরিভাবে নিশ্চিত নয় যে তার এই প্ল্যানটি কাজ করবে কিনা, কিন্তু সে একবার ট্রাই করে দেখতে চায়। এরপর জ্যাককে তার প্ল্যান মতো কাজ করার জন্য অনুমতি দেয়া হয়। সঙ্গে সঙ্গে জ্যাক ওয়াল্টারের সাথে যোগাযোগ করে আর সে ওয়াল্টারকে বলে যে তার কাছে অ্যামোনিয়াম নাইট্রেট ভর্তি একটি রকেট পাঠাতে। অ্যামোনিয়াম নাইট্রেটই এখন একমাত্র মাধ্যম যেটা প্রাকৃতিকভাবে মেসোস্ফিয়ারকে মেরামত করবে আর ওজোন স্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে, যার ফলে পৃথিবীতেও বরফের ক্রিস্টাল আসা বন্ধ হবে। ওয়াল্টার তখন বলে যে সে সবকিছুর ব্যবস্থা করে দেবে, এমনকি সে ওয়াল্টারের কাছে ক্ষমা চায়। সে বলে যে জ্যাকের প্রথম থেকেই তাদের টিমে থাকা উচিত ছিল, কিন্তু তার জন্যই এত বড় ভুল হয়ে গিয়েছে। জ্যাক তাকে বলে যে সবকিছু ভুলে যেতে, কারণ এখন এসব নিয়ে মাথা ঘামানোর কোনো সময় নেই। তাই জ্যাক সঙ্গে সঙ্গেই তার কাজে লেগে পড়ে। এদিকে কিছুক্ষণ পরেই ওয়াল্টার যখন তার পরিবারের খবর নিতে যায় তখন সে জানতে পারে যে অনেক সময় আগেই তার স্ত্রী জাহাজে করে বেড়াতে বেরিয়েছিল, কিন্তু সেই জাহাজও বরফের ক্রিস্টালের সংস্পর্শে এসে জমে যায়, যার ফলে তার ওয়াইফও সেখানে মারা যায়। এমনকি জাহাজের ভেতরে যারা যারা ছিল এখন তারা কেউই বেঁচে নেই। ওয়াল্টার এতে খুবই কষ্ট পায়। সে বুঝতে পারে যে তার ভুলের জন্যই এমনটা হয়েছে। তার জ্যাকের উপর ভরসা করা উচিত ছিল, তাহলে আজকে হয়তো তার ওয়াইফকে তার হারাতে হতো না। এদিকে দেখা যায় জ্যাক এবং জো ল্যাবের মধ্যে কাজ করে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই নাওমি এখানে লক্ষ্য করে যে জোকে কেমন যেন অসুস্থ মনে হচ্ছে।
নাওমি তখন তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, সে কি অসুস্থ বোধ করছে। কিন্তু জো বলে, তুমি কোনো চিন্তা করো না, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। তবে এর কিছুক্ষণ পরেই দেখা যায় যে জো সেখানে মাথা ঘুরে পড়ে গিয়েছে। এরপর জানা যায় যে জোয়ের আসলে ডায়াবেটিস রয়েছে, আর সে গত 2 দিন ধরে ইনসুলিন নেয়নি, তাই আজকে তার এই অবস্থা। জ্যাক এখানে জোয়ের জন্য অনেক ঘাবড়ে যায়, আর সে বলে যে সে এখনই শহরে যাবে, যেভাবেই হোক সে জোয়ের জন্য ইনসুলিন নিয়ে আসবে। কিন্তু জো তাকে বাধা দেয় আর বলে যে জ্যাক চলে গেলে অ্যামোনিয়াম নাইট্রেটের ক্যালকুলেশন কে করবে। জ্যাক বলে যে এ বিষয় নিয়ে তাকে কোনো চিন্তা করতে হবে না, ক্যালকুলেশন কম্পিউটারে একা একাই হচ্ছে, তাই এখানে তার কোনো প্রয়োজন নেই। আর ইনসুলিন না আনলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই তাকে যেতেই হবে। কিন্তু নাওমি এখানে তার বাবাকে নিয়ে ভয় পাচ্ছিল যে বাইরে যাওয়ার পর তার বাবাও যদি বরফের কবলে পড়ে যায়, সে যদি আর ফিরে না আসে তখন কি হবে। কিন্তু জ্যাক জানায় যে বাইরে গিয়ে কোনো মতে প্রথমে তাকে গাড়িটিকে স্টার্ট করতে হবে, আর গাড়ির ভেতরে সে নিরাপদেই থাকতে পারবে। এই বলে সে সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়ে। আর যাওয়ার আগে সে নাওমিকে বলে যে নাওমি যেন কোনো মতেই তাকে ঘুমোতে না দেয়, কারণ একবার জো ঘুমিয়ে পড়লে সে কোমাতে চলে যাবে। এবার বাহিরে গিয়ে জ্যাক দেখে যে ঠান্ডায় তার গাড়ির ইঞ্জিন জমে গিয়েছে, যার কারণে গাড়িটি কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। কিন্তু প্রায় অনেক সময় যাবৎ চেষ্টা করার পর কোনো মতে গাড়িটি স্টার্ট নেয়। জ্যাক তখন সোজা রওনা হয় শহরের দিকে। এদিকে ওয়াল্টার রকেট লঞ্চ করার ব্যাপারে কথা বলছিল, আর যে ব্যক্তি এখানে রকেট লঞ্চ করবে সেই আর্মি অফিসার ওয়াল্টারকে বলে যে রকেট লঞ্চ করতে হলে দ্রুততার ক্যালকুলেশনের প্রয়োজন, যেটা জ্যাকের কাছে আছে। তাই ওয়াল্টার সঙ্গে সঙ্গে জ্যাকের অফিসে ফোন দেয়, কিন্তু জ্যাক সেখানে না থাকার কারণে ফোনটি রিসিভ করে নাওমি। ওয়াল্টার তখন নাওমির কাছে ক্যালকুলেশনের ব্যাপারে জানতে চায়। নাওমি তখন জানায় যে তার বাবা একটি গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে, তাই যা করার এখন তাকেই করতে হবে, তাই ওয়াল্টার যেন তাকে শিখিয়ে দেয়। ওয়াল্টার তখন নাওমিকে বলে যে এখন এই ক্যালকুলেশন নাওমিকেই আপলোড করতে হবে। এরপর ওয়াল্টার নাওমিকে আপলোড করার পদ্ধতি শিখিয়ে দেয়। নাওমিও তখন সেই পদ্ধতি অনুযায়ী ফাইলটিকে আপলোড করার চেষ্টা করছিল। নাওমি ছিল অনেক বুদ্ধিমতী মেয়ে, তাই সে খুব সহজেই কাজটি করতে পারে। কিন্তু অর্ধেক আপলোড হতে না হতেই সেখানকার ইলেকট্রিসিটি চলে যায়। এতে তারা সবাই অনেক হতাশ হয়ে পড়ে। অন্যদিকে জ্যাক অনেক খোঁজাখুঁজির পর একটি দোকান খুঁজে পায় যেখানে ইনসুলিন রয়েছে। তবে সেই দোকানের সামনে বেশ কিছু মানুষ পড়েছিল, তারা সবাই সেই বরফের কবলে পড়ে মারা গিয়েছে। জ্যাক তখন কোনোমতে দোকানটির তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর সে দেখতে পায় যে এখানকার এক কোনায় দোকানের মালিক কম্বল গায়ে দিয়ে জড়সড় হয়ে বসে আছে। সে জ্যাককে দেখতে পেয়ে একটি লাঠি নিয়ে দৌড়ে এগিয়ে আসে আর বলে যে সে তার দোকান লুট করতে এসেছে কোন সাহসে। কিন্তু জ্যাক তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে তার একটি ওষুধের প্রয়োজন, কিন্তু লোকটি তার কোনো কথাই শুনছিল না। দেখে এমন মনে হচ্ছিল যে ঠান্ডায় তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। জ্যাক তখন তাকে স্বাভাবিক করার জন্য মারধর করে। এরপর সে কোনোমতে ইনসুলিন নিয়ে নেয়। কিন্তু লোকটি তখন বলে যে তারা সবাই মারা যেতে চলেছে, কেউ বাঁচবে না, সৃষ্টিকর্তা কেন মানুষের সাথে এমনটা করছে। জ্যাক তখন বলে এটা সৃষ্টিকর্তা করেনি, বরং মানুষ নিজেই করেছে। মানুষেরা দিনের পর দিন পরিবেশ দূষণ করে চলেছে, আর তাই আজকে মানুষকেই এই ফল ভোগ করতে হচ্ছে। অন্যদিকে আমরা নাওমিকে দেখতে পাই। নাওমির এখানে কিছুই করার ছিল না, তাই সে এখানে জোকে জড়িয়ে ধরে বসেছিল আর সে তাকে জাগিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু জোয়ের মাথা কাজ করছে না, সে বিড়বিড় করে অনবরত কথা বলে যাচ্ছিল। কিন্তু দেখতে দেখতেই হঠাৎ করে সে ঘুমিয়ে পড়ে। নাওমি অনেক চেষ্টা করেও তাকে জাগাতে পারে না। এদিকে আমাকে দেখা যায় তাদের বাড়িতে যেই মেয়েটি এসেছিল, আমা এখানে তার সঙ্গেই কথা বলছে। এই মেয়েটি আসলে একদম নাওমির মতোই ছিল, তাই আমার মেয়েটির প্রতি এক ধরনের মায়া তৈরি হয়েছে। সে মেয়েটিকে বলে যে তার মতোই তার নিজের একটি মেয়ে আছে। কিন্তু আমার এতগুলো কথা বলার পরও মেয়েটি একটি কথাও বলছিল না। আর কিছুক্ষণ পরেই আমা বুঝতে পারে যে মেয়েটি আসলে মারা গিয়েছে। এতে আমা প্রচণ্ড রকমের ভেঙে পড়েছিল। সে এখানে অনবরত কাঁদতে থাকে, কারণ তার এখানে নাওমির কথা মনে পড়ছিল। অন্যদিকে দেখা যায় যে ওজোন স্তরে ছিদ্রের সংখ্যা বেড়েই চলেছে, তাই সবাই এই বিষয়টি নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তারা সবাই জ্যাকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুতেই জ্যাককে পাওয়া যাচ্ছিল না। এরপর দেখা যায় যে কিছুক্ষণের মধ্যেই জ্যাক ইনসুলিন নিয়ে ফিরে আসে, আর নাওমি তাকে সেই ক্যালকুলেশনের ব্যাপারে সবকিছু খুলে বলে যে ক্যালকুলেশন আপলোড করতে গিয়ে ইলেকট্রিসিটি চলে গিয়েছে। জ্যাক তখন নাওমিকে জিজ্ঞাসা করে যে লঞ্চ সাইট প্রস্তুত আছে কিনা। নাওমি বলে যে সে তাদের সবাইকে বলতে শুনেছে যে লঞ্চ সাইটে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। জ্যাক তখন নাওমিকে জোয়ের সঙ্গে থাকতে বলে, সেই সাথে বিদ্যুৎ ফিরে এলে কম্পিউটার চালু করে দিতে বলে। আর জ্যাক বিদ্যুৎ সংযোগ ঠিক করার জন্য সে নিজে চলে যায় জেনারেটর রুমে। অন্যদিকে দেখা যায় ইউএস এয়ারফোর্স রকেট লঞ্চ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।
তারা এখন শুধুমাত্র ক্যালকুলেশনের জন্য অপেক্ষা করছে, কিন্তু তারা দ্রুত এই কাজটি সম্পূর্ণ করতে না পারলে এখানেও বরফের ক্রিস্টাল চলে আসবে। তখন আর তাদের কোনো প্ল্যানই কাজ করবে না। এদিকে দেখা যায় যে দেখতে দেখতে সেই বরফের ক্রিস্টাল আরও অনেক বেশি ভয়ানক রূপ ধারণ করছে। এটা অনেক দ্রুত গতিতে নতুন নতুন জায়গায় ছড়িয়ে পড়ছে। তাই জ্যাক এখানে জেনারেটর ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। এদিকে ব্রাজিল, নেদারল্যান্ড, থাইল্যান্ড সহ আরও নতুন নতুন দেশ বরফে আচ্ছাদিত হয়ে যাচ্ছে। আর জ্যাকদের দেশ অস্ট্রেলিয়ার তাপমাত্রাও এখন অনেক বেশি নিচে নেমে গিয়েছে। তাই জ্যাকের শরীর ঠান্ডা হয়ে প্রচণ্ড রকমের কাঁপছিল। তারপরে জ্যাক কাঁপতে কাঁপতে অনেক সময় চেষ্টা করার পর এক পর্যায়ে সে সফল হয়ে যায়। সে জেনারেটরটিকে ঠিক করে ফেলে। এরপর সে দ্রুত ছুটে এসে কম্পিউটার চালু করে, কিন্তু তার এখন ভয় ছিল যে ডেটাগুলো ঠিকঠাক মতো আছে কিনা। এরপর দেখা যায় ডেটাগুলো একদম ঠিকঠাকই আছে। সে তখন সঙ্গে সঙ্গে এই ডেটাগুলোকে আপলোড করে দেয়। আর ডেটাগুলো সঠিক জায়গায় পৌঁছানোর পর জ্যাকের অনেক বড় একটি দায়িত্ব শেষ হয়। এবার ওয়াল্টারের কাছে ডেটাগুলো পৌঁছে গেলে সে সঙ্গে সঙ্গে সেটাকে পৌঁছে দেয় রকেট লঞ্চ বেসে। এরপর সবকিছু একদম প্রস্তুত করে রকেটগুলোকে লঞ্চ করে দেয়া হয়। রকেটগুলো সোজা আকাশে চলে যায় আর সবাই মিলে অপেক্ষা করতে থাকে ফলাফলের জন্য। এখানে তারা 10 থেকে 0 পর্যন্ত কাউন্টডাউন শুরু করে। আর এদিকে রকেটগুলো সেই ওজোন স্তরের ছিদ্রে গিয়ে পড়ে। এখানে স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় যে ধীরে ধীরে ওই ছিদ্রগুলো ছোট হয়ে আসছে, কারণ ছিদ্রগুলো অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক যেমনটা জ্যাক ধারণা করেছিল। কিছুক্ষণের মধ্যে মেসোস্ফিয়ারের ওজোন লেয়ার প্রায় 80% বেড়ে গিয়েছে, অর্থাৎ আস্তে আস্তে তাদের প্ল্যান সাকসেস হয়ে যাচ্ছে। এরপর দেখতে দেখতে এটার পার্সেন্ট 100 হয়ে যায়। ওয়াল্টার তখন সেখানে ঘোষণা করে যে তাদের এই প্ল্যান সফল হয়েছে। ওজোন লেয়ারের ছিদ্রগুলো একদমই বন্ধ হয়ে গিয়েছে। সবাই এতে প্রচণ্ড রকমের খুশি হয়ে যায় আর তারা সবাই মিলে সেখানে সেলিব্রেট করতে থাকে। ওয়াল্টার এখানে জ্যাককে ধন্যবাদ জানায় এতটা ঝুঁকি নিয়ে পৃথিবীর সবাইকে বাঁচানোর জন্য। আর জ্যাক এখানে তার মেয়ে এবং জোকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখানে সবাই যখন আনন্দ করতে ব্যস্ত, তখন দেখা যায় ওয়াল্টার চুপচাপ তার ওয়াইফের ছবির দিকে তাকিয়ে আছে। আসলে সে তার ওয়াইফকে অনেক ভালোবাসত। এরপর দেখা যায় যে ধীরে ধীরে আকাশে সূর্য ওঠে। চারিপাশে সকল জায়গার বরফগুলো গলতে শুরু করে। আশেপাশের সমস্ত জায়গাতে আবারও সবুজ প্রকৃতি উকি দেয়। এদিকে আমা তার বাবা মায়ের সাথে বসে খবর শুনছিল, যেখানে বলা হচ্ছিল যে পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও রকেট লঞ্চ করা হয়েছে আর প্রত্যেকটি দেশে এই মিশন সফল হয়েছে। অর্থাৎ এখন তাদের আর কোনো ঝুঁকি নেই। পৃথিবী আবারও আগের মতোই হয়ে গিয়েছে। এবার ঠিক এমন সময় আমাদের বাড়ির বাইরে গাড়ির শব্দ শুনতে পাওয়া যায় আর দেখতে পায় যে জ্যাক এবং নাওমি এসেছে। তাদেরকে দেখে আমা যেন তার মাঝে প্রাণ ফিরে পায়। এবার জ্যাক আমাকে বলে যে তাকে কিছুদিনের জন্য সময় দিতে। সে তার এই চাকরিটি ছেড়ে দেবে। সে ছোটখাটো একটি চাকরি করবে, যাতে করে সে চাকরির পাশাপাশি তার পরিবারকেও সময় দিতে পারে। কিন্তু অ্যামা এখানে তার ভুল বুঝতে পারে। সে বলে যে জ্যাককে তার চাকরি আর ছাড়তে হবে না, কারণ সে বুঝতে পেরেছে যে জ্যাক আসলে কত বড় একটি দায়িত্ব পালন করছে। আর এজন্যই তো পৃথিবীতে সে এত বড় অবদান রাখতে পেরেছে। তাই সে জ্যাককে শুধু কিছুদিন নয়, বরং সারা জীবন সময় দিতে চায়। এরপর জ্যাক এবং অ্যামা একে অপরকে জড়িয়ে ধরে। তারা দুজন আবারও এক হয়ে যায় আর নাওমি এটা দেখে খুবই খুশি হয়। এভাবেই তারা সবাই মিলে আবারও নতুন এক জীবন শুরু করে।